রেজোনেন্স সার্কিট। হ্যাঁ, সিরিজ সার্কিটের রেজোনেন্স বা রেজোনেন্স ইন সিরিজ সার্কিট। হ্যাঁ, রেজোনেন্সটা আসলে কি? রেজোনেন্স মানে আসলে কম্পন। হ্যাঁ, মানে হচ্ছে তোমরা সুর শলাকা দেখছো কিনা আমি জানি না, বা ফিজিক্সে পড়ে থাকবে সুর শলাকা। সুর শলাকা কি তোমার হচ্ছে এরকম, এটা হচ্ছে দেখতে কিছুটা এরকম। হ্যাঁ, এরকম টাইপ। তো এটা নিচেরটা হচ্ছে হাতল আর উপরে হচ্ছে একটা স্টিলের রিং থাকে। তো তোমার এই প্রান্তটা যদি কোনো ধাতব দণ্ড দিয়ে আঘাত করো, এইটা যেই ফ্রিকোয়েন্সিতে কম্পন দিবে, এই প্রান্তটাও সেম ফ্রিকোয়েন্সিতে কম্পন দিবে। এবং সুর শলাকার কাছে যদি আরেকটা সেম ফ্রিকোয়েন্সির সুর শলাকা নিয়ে আসো, ওইটাও এই একই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে থাকবে। অর্থাৎ ধরো এটা 512 মেগা হার্টসের একটা, সরি হার্টজের একটা সুর শলাকা, এর পাশে যদি আরেকটা 512 হার্টজের সুর শলাকা নিয়ে আসো, হ্যাঁ, তো এটাকে যদি কোনো দ্বন্দ্ব দ্বারা আঘাত করলে এটা কম্পন শুরু করবে। হ্যাঁ, এরকম কাঁপতে থাকবে। তো এটা এটার পাশে যদি আরেকটা সুর শলাকা নিয়ে আসো ওই একই ফ্রিকোয়েন্সির, তো এর কম্পনের সাথে সাথে এটাও কাঁপতে থাকবে। কারণ ফ্রিকোয়েন্সি আসলে বাতাসে বাতাসে প্রবাহিত হয়। এর এর ফ্রিকোয়েন্সিতে আবার পাশের সুর শলাকা কাঁপতে থাকবে উইদাউট এনি হার্টিং অফ দ্যাট সুর শলাকা। হ্যাঁ, এটাকে তুমি যদি আঘাত করো সেম ফ্রিকোয়েন্সির আরেকটা সুর শলাকাকে পাশে নিয়ে আসো, তাহলে এই ফ্রিকোয়েন্সির সুর শলাকার ফ্রিকোয়েন্সিতে ওই সুর শলাকাটাও কাঁপতে থাকবে। হ্যাঁ, তো এই সুর শলাকার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করার ফলে এই সুর শলাকা যে কম্পন শুরু করলো, এই প্রসেসটাকেই বলা হয় রেজোনেন্স। হ্যাঁ, এই যে ভূমিকম্প হয় না, ভূমিকম্পের ফলে কি হয়? বিল্ডিং ধসে যায়, তারপর হচ্ছে তোমার ব্রিজ ভেঙে যায়, হ্যাঁ, রাস্তা ফেটে যায়। এগুলো রেজোনেন্সের কারণেই ঘটে। কিভাবে ঘটে? তোমার প্রত্যেক জিনিসের একটা ফ্রিকোয়েন্সি আছে, মানুষেরও একটা ফ্রিকোয়েন্সি আছে। হ্যাঁ, এই পুরো একটা 10 তলা 12 তলা যত বড় বাড়িই বলো, সেটারও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। তো ভূমিকম্পের সময় কি হয়? মাটি কাঁপতে থাকে না? মাটি কাঁপতে থাকে। তো যখন ওই ভূমি মানে মাটির কম্পনের সাথে বিল্ডিংয়ের ফ্রিকোয়েন্সি বা কম্পনের ম্যাচ হয়ে যায়, অর্থাৎ ভূমিকম্পের ফলে যে কম্পনটা হয় মাটিতে, সেটার সাথে যখন বিল্ডিংয়ের কম্পন বা ফ্রিকোয়েন্সির ম্যাচ হয়ে যায়, তখন কিন্তু ওই বিল্ডিং ধসে পড়বে। হ্যাঁ, আর এই ম্যাচিং প্রক্রিয়াটাকেই বলা হয় রেজোনেন্স। ঠিক আছে? তো সার্কিটের রেজোনেন্স কি? সার্কিটের রেজোনেন্স কিছুটা আলাদা। সার্কিটে যখন সিরিজের ক্ষেত্রে আমরা, রেজোনেন্স হচ্ছে দুই প্রকার। রেজোনেন্স কথাটা আশা করি বুঝতে পারছো। রেজোনেন্স বলতে কম্পন বোঝায়, কম্পন ম্যাচিং বোঝায় আর কি। হ্যাঁ, তো সার্কিটের ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, রেজোনেন্স হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, রেজোনেন্স মূলত কিন্তু এসির ক্ষেত্রেই সংঘটিত হয়, অল্টারনেটিভ কারেন্টের ক্ষেত্রেই সংঘটিত হয়, ডিসির ক্ষেত্রে সংঘটিত হয় না। তো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সিরিজ রেজোনেন্স আর একটা হচ্ছে প্যারালাল রেজোনেন্স। হ্যাঁ, তো সিরিজ রেজোনেন্সে কি হয়? মানে এটা তো সার্কিট আর ভেঙে পড়ে বা ধসে পড়ে বা ফাটল ধরে এরকম কিছু হয় না। তো এখানে কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। সিরিজ রেজোনেন্স যখন সংঘটিত হয়, সিরিজ রেজোনেন্স কোন সার্কিটে সংঘটিত হয়? সিরিজ সার্কিটে। সিরিজ সার্কিটে সংঘটিত হয় সিরিজ রেজোনেন্স, আর প্যারালাল সার্কিটে সংঘটিত হয় প্যারালাল রেজোনেন্স। সিরিজ সার্কিট কীরকম হয়? আর এল সি, তোমরা হচ্ছে সার্কিট ওয়ানে পড়ে আসছো, তোমার সার্কিট টুতে কিন্তু শুরুই হয়েছে প্যারালাল সার্কিট দিয়ে, আর সার্কিট ওয়ান শেষ হয়েছে সিরিজ সার্কিট দিয়ে। আর এল সি, এই মাইক্রোফোন বন্ধ করো। তো এই যে ইন্টারাপ্ট হইলে কথার ফ্লো নষ্ট হয়ে যায়। তো হ্যাঁ, বলছিলাম হচ্ছে তোমাদের সার্কিট ওয়ান যেটা পড়ে আসছো গত সেমিস্টারে, সেই সার্কিট ওয়ান এর শেষ অধ্যায়গুলো ছিল সিরিজ রেজোনেন্স, আরসি সিরিজ রেজোনেন্স,
তারপর আরএল সিরিজ রেজোনেন্স, আরএলসি সিরিজ রেজোনেন্স, এগুলো লাস্টের অধ্যায় ছিল। তো সার্কিট 1 শুরু হয়েছে প্যারালাল রেজোনেন্স দিয়ে। তো এগুলো তোমরা পড়ছো, পড়া শেষ। আমি যেহেতু দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি, তার মানে সিরিজ রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স পড়া শেষ। ওকে, তো সিরিজ সার্কিটটা কীরকম? সিরিজ সার্কিটে হচ্ছে রেজোনেন্স সংগঠিত হতে হলে মূলত 3টা উপাদানই থাকতে হয়। হ্যাঁ, অর্থাৎ রেজিস্ট্যান্স, রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই 3টা উপাদানই থাকতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভিএসি। আর এটাকে আমরা বলতে পারি আরএলসি, আরএলসি সিরিজ সার্কিট। এটাকে আমরা কি বলতে পারি? আরএলসি সিরিজ সার্কিট। প্যারালাল রেজোনেন্স সংগঠিত হয় প্যারালাল সার্কিটে, ভিএসি। প্যারালাল রেজোনেন্স সংগঠিত হয় প্যারালাল সার্কিটে। প্যারালাল সার্কিট দেখতে কিছুটা এরকম হয়, আরএলসি প্যারালাল সার্কিট দেখতে কিছুটা এরকম টাইপ হয়। এটা হচ্ছে আরসি, আর এল। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি আরএলসি প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। তো কোনো এসি সার্কিটে রেজোনেন্স সংগঠিত হতে গেলে দুইভাবে সংগঠিত হতে পারে, সিরিজ রেজোনেন্স অথবা প্যারালাল রেজোনেন্স। সিরিজ রেজোনেন্স সংগঠিত হতে হলে আরএলসি সিরিজ সার্কিট লাগবে, প্যারালাল রেজোনেন্স সংগঠিত হতে গেলে তোমার আরএলসি প্যারালাল সার্কিট লাগবে, এরকম একটা সার্কিট লাগবে। ওকে, ঠিক আছে। এখন কথা হইল যে রেজোনেন্স সংগঠিত হইলে কিছু সার্কিটের মধ্যে কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এই বৈশিষ্ট্যগুলো কিছু কিছু জায়গায় কাজে লাগে। সার্কিট তো আমরা বিভিন্ন ডিভাইসে বা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, তাই না? বিভিন্ন মূলত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ডিভাইসেই মূলত সার্কিট ব্যবহার করি। ইলেকট্রনিক্স ডিভাইসগুলো এক এক রকম হয়, এক এক রকম হয় ব্যবহারের ভিত্তিতে। তো কোনো ডিভাইসে হয়তো বা লাগতে পারে এই ডিভাইস দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হতে হবে, সেক্ষেত্রে আমরা সিরিজ রেজোনেন্স ব্যবহার করি। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো ডিভাইসে ধরো সর্বোচ্চ ভোল্টেজ প্রবাহিত হতে হবে, সেক্ষেত্রে আমরা প্যারালাল রেজোনেন্স সার্কিট ব্যবহার করি ওই ডিভাইসের ক্ষেত্রে। তো আরও কিছু বৈশিষ্ট্যের বিষয় আছে, আমরা আলোচনা করব ধীরে ধীরে। হ্যাঁ, তো এখানে সিরিজ রেজোনেন্স, তৃতীয় অধ্যায় সিরিজ রেজোনেন্স নিয়ে আলোচনা হয়েছে। চতুর্থ অধ্যায় সিরিজ রেজোনেন্সের আরও কিছু বৈশিষ্ট্য, ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায় প্যারালাল রেজোনেন্স, এবং পঞ্চম ষষ্ঠ মানে তৃতীয় চতুর্থতে সিরিজ রেজোনেন্স, পঞ্চম ষষ্ঠতে প্যারালাল রেজোনেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, সো আমরা সব কিছুই ডিটেইলে জানবো। তো আজকে যেহেতু সিরিজ রেজোনেন্স নিয়ে কথাবার্তা, আমরা প্যারালাল রেজোনেন্স নিয়ে এতটুকুই আলোচনা শেষ, যে প্যারালাল রেজোনেন্সের জন্য আরএলসি প্যারালাল সার্কিট দরকার হয়। এবং আরেকটা কথা বলছি, সেটা হলো প্যারালাল রেজোনেন্স সংগঠিত হলে সার্কিটের ভিতর দিয়ে সর্বোচ্চ ভোল্টেজ প্রবাহিত হয়, ম্যাক্সিমাম ভোল্টেজ প্রবাহিত হয়। তো প্যারালাল রেজোনেন্সের কথাবার্তা আজকে এই পর্যন্তই সমাপ্ত। আমরা সিরিজ রেজোনেন্স নিয়েই কথা বলবো, কারণ এটা ফিউচারে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে প্যারালাল রেজোনেন্স নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো সিরিজ রেজোনেন্সে কি হয়? সিরিজ রেজোনেন্স যখন সংগঠিত হয় কোনো সার্কিটে, সংগঠিত হওয়ার জন্য কিছু স্টেপ আছে। সিরিজ রেজোনেন্স হওয়ার প্রক্রিয়া। হ্যাঁ, সিরিজ রেজোনেন্স হতে হলে কি কি করতে হবে? প্রথম যে কন্ডিশন, সেটা হচ্ছে এক্সএল ইকুয়ালস টু এক্সসি হতে হবে। হ্যাঁ, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়ালস টু ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হইতে হবে। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইকুয়ালস টু কি হতে হবে? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হইতে হবে। অর্থাৎ এর রোধ সমান হইতে হবে। ঠিক আছে, যখন এক্সএল ইকুয়ালস টু এক্সসি হবে, তখনই সিরিজ রেজোনেন্স সংগঠিত হবে। এরপর দ্বিতীয় ঘটনা কি? দ্বিতীয় ঘটনা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে। পাওয়ার ফ্যাক্টর পিএফ ইকুয়ালস টু আমরা কি জানি? কস থেটা। এই কস থেটার মান 1 হতে হবে। কস থেটার মান কখন 1 হবে? কস 0 ডিগ্রি যখন হবে, তখন কিন্তু কস 0 ডিগ্রির মান কত হয়? 1। এটা শুধু একটা শর্ত না, এর মধ্যে আরেকটা শর্ত লুকায় আছে। এই শর্তটা কি? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতে হবে। আমি কিন্তু বাংলায় লিখে দিচ্ছি না, তোমাদের বই বাংলায়ও লেখা আছে, দেখতে পারবা। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতে হবে, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান হতে হবে। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হতে হবে মানে কি?
যে কোণটা আছে সেই কোণের মান 0 ডিগ্রি হতে হবে। এই কোণটা আসলে কিসের কোণ? এই কোণটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে হবে, এদের মধ্যে কোনো কৌণিক ডিস্টেন্স থাকবে না। যদি কৌণিক ডিস্টেন্স থাকতো তাহলে থিটা এটা হইতো। তো থিটার মান 0 ডিগ্রি মানে হচ্ছে কারেন্টও একই এই লাইনেই যাবে, আবার ভোল্টেজও ওই একই লাইনেই থাকবে। অর্থাৎ কারেন্ট ও ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত? 0 ডিগ্রি বা থাকে না, ফেজ ডিফারেন্স থাকে না। ঠিক আছে, কারেন্ট ভোল্টেজের মধ্যবর্তী কোনো কোণ থাকে না, কোণ হয় 0 ডিগ্রি। গেল। এরপর আসো জেড ইকুয়ালস টু হবে, জেড মানে কি? জেড মানে কি বলো, দুইজন আসো বলো। ইম্পিডেন্স। হ্যাঁ, জেড হচ্ছে ইম্পিডেন্স। জেড ইকুয়ালস টু আসলে কি? জেড ইকুয়ালস টু তো তোমরা জানো, জেড ইকুয়ালস টু কি? আর এই সার্কিটের ক্ষেত্রে জেড ইকুয়ালস টু কি হবে বলো? আর হবে শুধুমাত্র। কে বলছে তোমার আর হবে? আমি হ্যাঁ, এক্সেল বাই আর প্লাস জে ইনটু এক্সএল মাইনাস এক্সসি। হ্যাঁ এটা হবে। আমি তো বলিনি এখানে তোমার রেজোনেন্স সংগঠিত হয়েছে, আমি বলছি যে এখানকার জেড আসলে কি হবে। এখানকার জেড হবে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, অথবা যদি এক্সি বড় হয় তখন জাস্ট উল্টে যাবে, এক্সএল ডিফারেন্স এক্সি বলতে পারো তুমি। যেটা বড় হবে সেটা আগে চলে আসবে, এটাই তো জেডের সূত্র, তাই না? আরএলসি সার্কিটের ক্ষেত্রে জেডের সূত্র এটা না। এখন যদি রেজোনেন্স সংগঠিত হয় তাহলে এটা এটা কি সমান, তার মানে কি 1 মাইনাস 1 ইকুয়ালস টু কি 0 না? তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, আলটিমেটলি জেড ইকুয়ালস টু হয়ে যায় আর। জেড ইকুয়ালস টু আর হয় এটা তো আমরা জানি রেজোনেন্সের ক্ষেত্রে, কিন্তু জেড ইকুয়ালস টু আর কেন হয় সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে কারণ। বুঝা গেছে? জি ভাই বুঝছি। এরপর কারেন্ট, কারেন্ট হবে সর্বোচ্চ। আমরা কারেন্ট আই ইকুয়ালস টু কি জানি? ভি বাই জেড না এসি সার্কিটের ক্ষেত্রে? ডিসি সার্কিটের ক্ষেত্রে ভি বাই আর, এসি সার্কিটের ক্ষেত্রে ভি বাই জেড জানি না? তো জেড ইকুয়ালস টু কি? জেড ইকুয়ালস টু আমরা চাইলে এটা পুরাটা লিখতে পারতাম, কিন্তু আমরা আগেই দেখাইছি যে আর প্লাস জেড ইকুয়ালস টু, যদিও আর এলসি সার্কিটের ক্ষেত্রে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, কিন্তু এখানে এটা ক্যান্সেল আউট হয়ে যায়, জাস্ট জেড ইকুয়ালস টু কি হয়? জেড ইকুয়ালস টু আর হয়। তো এই ধরে নাও এই সার্কিটের রেজোনেন্স সংগঠিত হয়নি, তখন জেড ইকুয়ালস টু কি তোমার হচ্ছে জেড এর মান আমরা কি বসাইতাম? আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি হইতো না? তো যদি এই সার্কিটের রেজোনেন্স সংগঠিত না হইতো তাহলে জেড এর মান এত বড় হইতো। আগে যদি আর শুধু জেড এর মান আর থাকা আর এত বড় হওয়া কি সমান নাকি বেশি হওয়া? এই পুরা অ্যামাউন্টটা যোগ হইতো জেডের সাথে। যদি এই আরএলসি সার্কিটের রেজোনেন্স সংগঠিত না হইতো তাহলে জেড এর মানটা বড় হইতো। রেজোনেন্স সংগঠিত হওয়ার ফলে কি হয়েছে? এটা 0 হয়ে গেছে। এটা 0 হয়ে যাওয়ার ফলে কি হয়েছে দেখো, আমরা জানি ভাগের নিয়ম অনুসারে, আমি কালকে ক্লাসে এই কথাটা বলছিলাম, ভাগের নিয়ম অনুসারে যদি কোনো ছোট সংখ্যা দ্বারা কোনো বড় সংখ্যাকে ভাগ করো তাহলে ভাগফলটা বড় হয়, আর যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে ভাগফলটা ছোট হয়ে যায়। এখানে কি এই সংখ্যাটা অনেক বড় ছিল, রেজোনেন্স সংগঠিত হওয়ার কারণে শুধু আর পড়ে আছে। তা আর খুবই ছোট, রেজোনেন্স সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান কম হয়, তো সেক্ষেত্রে এই কারেন্টটা কি হবে? ম্যাক্সিমাম কারেন্ট না? কারেন্টটা সর্বোচ্চ কারেন্ট হবে কি না? জি ভাই। কারেন্ট সর্বোচ্চ হয় কেন রেজোনেন্সের ক্ষেত্রে, এটা হচ্ছে সেটার কারণ। ওকে, আর কিছু বাকি আছে? কারেন্ট সর্বোচ্চ যায়, ভোল্টেজ কারেন্ট একই ফেজে থাকে, এটাও হয়ে গেছে।
এটাও আরেকটা এক্সট্রা পয়েন্ট তুমি দিতে পারো, এটা ধরো 5 নাম্বার পয়েন্ট। হ্যাঁ, ভোল্টেজ কারেন্ট একই ফেজে থাকে, সার্কিটে ইম্পিডেন্স মিনিমাম হয়, এই যে জেড ইকুয়ালস টু আর হয়ে যায়। ইম্পিডেন্স মিনিমাম মানে কারেন্ট ম্যাক্সিমাম, ইম্পিডেন্স মিনিমাম মানে কি কারেন্ট ম্যাক্সিমাম, কারণ কারেন্টের সাথে ইম্পিডেন্সের সম্পর্ক ব্যস্তানুপাতিক। বুঝা গেছে? পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়। তো এগুলো হচ্ছে একটা সিরিজ আরএলসি সিরিজ রেজোনেন্স সংগঠিত হওয়ার শর্ত। এগুলো হইতে হবে যদি কোনো সার্কিটে রেজোনেন্স করাতে চাও, সংগঠন করাতে চাও রেজোনেন্সকে, তাহলে এগুলো প্রত্যেকটা নিয়মই মেনে নিতে হবে, মেনে চলতে হবে ওই সার্কিটটাকে। এই নিয়মগুলো যদি না মানে তাহলে সার্কিটটা আসলে রেজোনেন্স সার্কিট না। ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে তোমরা আরএলসি সার্কিট দেয়া থাকবে, আরএলসি সার্কিটের ম্যাথ দেয়া থাকবে। হ্যাঁ, তো তোমাদের পরীক্ষার হলে তো এত কঠিন ম্যাথ আসে না ডিপ্লোমায়, কিন্তু অ্যাডমিশন বা জবের ক্ষেত্রে যখন যাবা তখন আসবে এগুলো ম্যাথ। তো তুমি কেমনে বুঝবা যে ওই সার্কিটটা নর্মালভাবে করব নাকি রেজোনেন্স দিয়ে করব? এই রকম কিছু কথা লেখা থাকবে, এরকম যে কোনো একটা কথা লেখা থাকবে, হয়তো বা ওই ম্যাথে লেখা থাকতে পারে ইন্ডাকটেন্স, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান সমান। রেজোনেন্সের কথা কিন্তু লেখা নাই সার্কিটে, যে তোমাকে রেজোনেন্স হয়েছে ওই সার্কিটে, রেজোনেন্স সংগঠিত হয়েছে এই কথা লেখা নাই, কিন্তু বলা আছে এক লাইনে ছোট্ট করে যে ইন্ডাকটিভ ও ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান সমান। এর মানে কি রেজোনেন্স সার্কিট। অথবা বলতে পারে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, তার মানে রেজোনেন্স সার্কিট। পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয় রেজিস্টিভ সার্কিটে। হ্যাঁ, রেজিস্টিভ সার্কিটেও পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হইতে পারে, তবে এক্সট্রা করে যদি বলা থাকে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে, এবং সেটা সেখানে শুধু রেজিস্টিভ না আর এলসিও আছে, ইন্ডাক্টর ক্যাপাসিটরও আছে, তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। কি কালা? এই যে এটা হচ্ছে রেজোনেন্স সার্কিট। ইন্ডাক্টর ক্যাপাসিটর থাকার কারণেও, শুধু রেজিস্ট্যান্স থাকার কারণে পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হয়, তবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স থাকলেও যে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ইউনিটি হবে সেটা অবশ্যই রেজোনেন্স সার্কিট। ওকে, হ্যাঁ বলো। ভাই এডমিশনের প্রশ্নগুলো কি সবগুলো দিয়ে ইংরেজিতে হবে? ইংলিশ বাংলা দুইটাই থাকবে। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে হ্যাঁ, হতে বলতে পারে যে কারেন্ট ভোল্টেজের মধ্যে ফেজ পার্থক্য নাই, ফেজ পার্থক্য শূন্য। অথবা বলতে পারে যে ওই সার্কিটে মিনিমাম ইম্পিডেন্স আছে, ইম্পিডেন্স মিনিমাম। অথবা বলতে পারে ম্যাক্সিমাম, ওই সার্কিট দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়। এরকম ম্যাথে একটা লাইনে বলা থাকতে পারে এগুলোর যে কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট বলা থাকলেই সেটা কি হয়ে যাবে, ওই সার্কিটটা রেজোনেন্স মেথডে সলভ করতে হবে। তো আমরা সাধারণ সূত্র দিয়ে যেসব সার্কিট সলভ করি, হ্যাঁ, এটা যদি সাধারণ রেজোনেন্স সংগঠিত না হইতো তাহলে জেডের এখানে কি হইতো, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি হইতো, বা আর মাইনাস জে অফ এক্সি মাইনাস এক্সএল হইতো। তখন এরকম হইতো, সূত্রগুলো পাল্টে যাইতো। কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে এগুলো পয়েন্ট এবং এগুলো সূত্র, এগুলো কিন্তু ম্যাথ করতে কাজে লাগে। ঠিক আছে, বুঝা গেছে? তো রেজোনেন্স সংগঠিত করা হয় কিভাবে? রেজোনেন্স আসলে আমি এই সার্কিটে রেজোনেন্স তৈরি করব, সেটা আসলে কিভাবে করা যায়? প্রথম কথা হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে। ফ্রিকোয়েন্সি বেশি করে অথবা কম করে আমি এই সার্কিটে রেজোনেন্স সংগঠিত করতে পারবো। সেই ফ্রিকোয়েন্সিটার মান কত বা সেই ফ্রিকোয়েন্সিটা কিভাবে কম বেশি করব একটু পরেই আমরা জানবো। তার আগে তিনটা উপায় আছে সার্কিটে রেজোনেন্স সংগঠিত করার উপায় হচ্ছে তিনটা। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কম বেশি করে, এগুলো হচ্ছে আমরা ডুয়েটের সেকেন্ড ইয়ারেই সম্ভবত আমরা ল্যাবে একটা সার্কিটের রেজোনেন্স, মানে পুরোপুরি তো রেজোনেন্স হয় না, পুরোপুরি এক্সএল এক্সি সমান হয় না, কাছাকাছি চলে যায়। হ্যাঁ, তো কোন ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংগঠিত হয়েছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা ল্যাবে টেস্ট করে নিয়ে আসি আর কি, একটা রেজোনেন্স সার্কিট তৈরি করি। হ্যাঁ, এগুলো করতে হবে যদি ডুয়েটে আসো কখনো। তো ফ্রিকোয়েন্সি কম বেশি করে রেজোনেন্স তৈরি করা যায়। অথবা কি করা যায়, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মানে সমান করে, অর্থাৎ ক্যাপাসিটরের মান কমিয়ে বাড়িয়ে রেজোনেন্স সংগঠিত করা যায়, ইন্ডাক্টরের মান কমিয়ে বাড়িয়ে রেজোনেন্স সংগঠিত করা যায়। তিনটা উপায়ে, একটা ফ্রিকোয়েন্সি কমিয়ে বাড়িয়ে, তারপর হচ্ছে ইন্ডাক্টরের মান কমিয়ে বাড়িয়ে, ক্যাপাসিটরের মান কমিয়ে বাড়িয়ে আমরা একটা সার্কিটে রেজোনেন্স সংগঠিত করতে পারি। বোঝা গেছে? এখন তোমার হচ্ছে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর
কমিয়ে বাড়িয়ে সার্কিটের রেজোনেন্স সংগঠিত করা যায় সহজভাবেই। আমি ক্যাপাসিটরের মানটা চেঞ্জ করে দিব, আর একটা ক্যাপাসিটর লাগাবো। যে ক্যাপাসিটর লাগাইলে এক্সিটা, ওই ক্যাপাসিটরের এক্সিটা হবে এক্সএল এর সমান। আর কি বলে তোমার ইন্ডাক্টরের মাধ্যমে কিভাবে করতে পারি, ওই সার্কিটে ইন্ডাক্টর লাগানো আছে, এই ইন্ডাক্টরটা খুলে ফেলে, ধরো এটা রেজোনেন্স অবস্থায় নাই, ইন্ডাক্টরটা খুলে ফেলে এমন মানের ইন্ডাক্টর লাগাইতে হবে যেই মানের ইন্ডাক্টর হিসাব করে এক্সেলটা যেটা হবে সেই এক্সেলটা এই সার্কিটের এক্সি এর সমান। এভাবে আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর খুলে মানে মান কম বেশি করে এক্সেল এক্সি সমান করে রেজোনেন্স সংগঠিত করতে পারি। আর হচ্ছে ফ্রিকোয়েন্সির মাধ্যমে কিভাবে রেজোনেন্স সংগঠিত করতে পারি, কোন সূত্র ব্যবহার করে, সেটা আমরা এখন দেখব। তো আমরা কি জানি, আমরা জানি সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে রেজোনেন্স সংগঠিত হওয়ার শর্ত কি, এক্সএল ইকুয়ালস টু এক্সি হতে হবে। এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সির মান বের করব। হ্যাঁ, তার আগে আমি একটু বলে রাখি যেই রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা আসলে কি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা আসলে কি, একটি সার্কিটে ইন্ডাকটেন্স ও ক্যাপাসিটেন্সের যে কোনো মানের পরিবর্তনের ফলে যে ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের মান সমান হয়। হ্যাঁ, অর্থাৎ সহজ ভাষায় যে ফ্রিকোয়েন্সিতে আরএলসি সার্কিটে এক্সএল ইকুয়ালস টু এক্সি হয় সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? সেই ফ্রিকোয়েন্সিকে কি বলি আমরা, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তো আমরা জানি এক্সএল ইকুয়ালস টু কি, 2 পাই এফএল, এক্সি ইকুয়ালস টু হচ্ছে 1/2 পাই এফসি, এটা না? তো এটাকে এই পাশে নিয়ে আসো, 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এল সি ইকুয়ালস টু 1। এভাবে আমরা লিখতে পারি কিনা? বা তুমি জাস্ট এফটাকে নিয়ে আসো, সবভাবেই করা যায়। এফ জাস্ট এই এফটাকে এখানে নিয়ে আসলা, তাহলে এফ আর এফ এ এফ স্কোয়ার হয়ে গেল। আর হচ্ছে এখানে 2 পাই এলটাকে নিচে নিয়ে যাও, তাহলে হইল 4 পাই স্কোয়ার এল সি। এই এফটাকে জাস্ট এখানে নিয়ে আসছি, এই 2 পাই এলটাকে এখানে নিয়ে গেছি, তার ফলে এই জায়গাটা হয়েছে কি 2 আর 2 এ 4, পাই আর পাই পাই স্কোয়ার এল আর সি। বুঝা গেছে এতটুকু? তাহলে এফ ইকুয়ালস টু কি হবে, এফ ইকুয়ালস টু হবে, যদি এটাকে রুট করে দাও, 4 পাই স্কোয়ার এল সি। 4 পাই স্কোয়ারের রুট হয় হচ্ছে এফ সি ইকুয়ালস টু, বা এফ আর, আচ্ছা ওটা পরে দেখতেছি। 4 পাইয়ের রুট হচ্ছে 2 পাই, আর এল আর আর এর মান যেহেতু জানি না, এই দুটোর উপর রুট থেকে যাবে, এইটার উপর রুট ভ্যানিশ হয়ে যাবে। এটাই হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে এফ সি দ্বারা এফ সি বলা হয়, এফ নট বলা হয়, এফ আর বলা হয়। এটাই হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির সূত্র। আমি এই জায়গায় এল এর মান এবং সি এর মান, হ্যাঁ মানে এই সার্কিটে এল এর মান এবং সি এর মান ক্যালকুলেশন করে, মানে ক্যালকুলেটরে এল এর মান আর সি এর মান বসায় যেই ফ্রিকোয়েন্সির মানটা, যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটাই হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। অর্থাৎ ওই সার্কিটে যদি আমি কোনো ফ্রিকোয়েন্সি জেনারেটর লাগায়া থাকি, তাহলে ফ্রিকোয়েন্সি জেনারেটরের মানটা ওই রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সেট করলেই আমার এক্সএল এক্সি সমান হয়ে যাবে। বুঝা গেছে?